জয় জয় মালিক। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো উদ্বেগ পার্শ্ববর্তী রাষ্ট্র নেপালে যে বিক্ষোভ হয়ে গেল, সে দেশের সরকার পতন হয়ে গেছে, সে দেশে নৈরাজ্য চলছে, লুটপাট চলছে, ভাঙচুর চলছে, অগ্নিসংযোগ চলছে, জনতা বিক্ষোভ দিচ্ছে, ছাত্ররা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করছে। তো এই যে বিক্ষোভ, আসলে এই বিক্ষোভটা হলো পরিপূর্ণরূপে বিক্ষোভ, ক্ষোভের বহিঃপ্রকাশ। এটাকে বিপ্লব বলা যায় না, কারণ বিপ্লব সংগঠিত হয় তখন যখন একটা দিক নির্দেশনা জনগণের জন্য থাকে, রাষ্ট্রের জন্য থাকে। ওই জাতিগোষ্ঠী, ওই রাষ্ট্রের, ওই জাতিগোষ্ঠী, ওই দেশের রাষ্ট্র ব্যবস্থাপনার জন্য সঠিক একটা দিক নির্দেশনা, সেটা দীর্ঘমেয়াদে ভালো হবে কি মন্দ হবে সেটা পরের বিষয়, কিন্তু একটা দিক নির্দেশনামূলক নেতৃত্ব যখন বিপ্লব ঘটায় তখন সেখানে কিছু না কিছু সুফল আসে। কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশে সংগঠিত জেনজির যে বিক্ষোভ আমরা দেখতে পাই এবং বর্তমানে পাচ্ছি, সব জায়গায় চেইন অফ কমান্ড ভেঙে গেছে। চেইন অফ কমান্ড নেই বললেই চলে। তো বিগত 1 বছরের উপরে হয়ে গেল বাংলাদেশের সেই চেইন অফ কমান্ড বিষয়টি এখন পর্যন্ত কিন্তু শৃঙ্খলায় ফেরেনি। তো এর মধ্যে আবার এই 3-4 দিন হলো নেপালেরও ঠিক একই অবস্থা, একই বিষয় ঘটে গেল। তো এই নেপালের ভবিষ্যৎ কি হবে, তো সেই বিষয় নিয়ে বা আমাদের এর থেকে শিক্ষা কি, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি নিতে হবে, বা আমাদের কি দিক নির্দেশনা, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। তো দরদি শুরু করছি। জেনজের বিক্ষোভ বিপ্লব নয়, সংকটের আভাস। বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন চর্চা কেন্দ্র থেকে আমি মনিরুল বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করছি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সতর্কতার দিক নির্দেশ। বিপ্লব আর বিক্ষোভের মধ্যে পার্থক্য। বিপ্লব মানে শুধু ক্ষোভ নয়, সুনির্দিষ্ট আদর্শ, সংগঠিত নেতৃত্ব ও দীর্ঘমেয়াদী দিক নির্দেশনা। নেপালে জেনজির আন্দোলন ছিল হঠাৎ উত্তাল ক্ষোভের বহিঃপ্রকাশ। সেখানে লক্ষ্য ছিল না শাসন ব্যবস্থার ন্যায্য বিকল্প প্রস্তাব, বরং তৎক্ষণাৎ ক্ষোভ প্রকাশ। তাই এটিকে বিপ্লব না বলে সামাজিক অস্থিরতার স্ফুলিঙ্গ বলাই যথাযথ। কেন এই আন্দোলন দীর্ঘমেয়াদে সংকটে পরিণত হবে, কেন হবে? বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখছি দীর্ঘমেয়াদে কিন্তু সংকট তৈরি হচ্ছে, সমাধান না। তো কেন এই আন্দোলন দীর্ঘমেয়াদে সংকটে পরিণত হবে সেটা আমি আপনাদের সামনে বলছি। সংগঠিত কাঠামোর অভাব, যেহেতু পূর্ব কোনো পরিকল্পনা নেই, নেতৃত্ব না থাকলে আন্দোলন এক সময় ছত্রভঙ্গ হয়ে পড়ে। আদর্শের অভাব, এখানে কিন্তু আদর্শও নেই। নীতি ছাড়া পরিবর্তন মানে নতুন শাসক ও পুরনো ভুলই পুনরাবৃত্ত করবে।
দেখুন বাংলাদেশে সেটাই ঘটছে। রাষ্ট্রীয় প্রতিক্রিয়া, দমন পীড়ন বাড়লে জনগণ ক্ষতিগ্রস্ত হয়, শাসক নয়। দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা কি হবে? অর্থনীতি, শিক্ষা, সমাজ সবই আঘাতপ্রাপ্ত হবে। তো এই অবস্থায় সুফল কি হতে পারত? এই সংকটে একটা সুফল আসতে পারত। বাংলাদেশের যে সংকট, সেটাও একটা সুফল কিন্তু আসতে পারত, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা বাংলাদেশে যেহেতু আসেনি, তো নেপালেও ঠিক তদনুরূপ আসবে না। যদি এই বিক্ষোভ থেকে একটি সুশৃঙ্খল আদর্শ ভিত্তিক যুব নেতৃত্ব গড়ে উঠত, তবে ভবিষ্যৎ রাষ্ট্র নতুন পথ খুঁজে পেত। আবার বলছি, এই বিক্ষোভ থেকে একটি সুশৃঙ্খল আদর্শ ভিত্তিক যুব নেতৃত্ব গড়ে উঠত, তবে ভবিষ্যতে রাষ্ট্র নতুন পথ খুঁজে পেত। দুর্নীতি ও অস্বচ্ছতার বিরুদ্ধে যুবকদের প্রতিবাদ একটি সতর্ক সংকেত, শাসকদের জন্য আত্মসমালোচনা ও সংস্কারের আহ্বান। তো ভবিষ্যতে এই সংকট এড়াতে কি প্রয়োজন? রাষ্ট্রের কি দায়িত্ব আছে, জনগণের কি দায়িত্ব আছে, সেটা আমি উল্লেখ করছি। রাষ্ট্রের দায়িত্ব স্বচ্ছতা নিশ্চিত করা। কি নিশ্চিত করা? স্বচ্ছতা নিশ্চিত করা। প্রতিটি সিদ্ধান্তের যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে। যুবকদের অংশগ্রহণ, নীতি নির্ধারণে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। শিক্ষা ও কর্মসংস্থান, হতাশা কমাতে উৎপাদনশীল খাত বাড়াতে হবে। দমন নয়,